নমস্কার, টুডে ভারতে আপনাদের স্বাগত। গত 2-3 দিন ধরে কে বড় এটা নিয়ে আলোচনা চলছে, দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ নাম না করে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সজল ঘোষ, কৌস্তব বাগচি এদের সবাইকে একেবারে তুলোধনা করেছে। দিলীপ ঘোষ যেদিন প্রথম পোস্ট করেছিলেন, এই প্রথম এত প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাম না করে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে সেভাবে এত আক্রমণাত্মক হননি ঠিকই, তবে রাজনৈতিক পরিপক্কতার জন্যই তিনি সজল ঘোষ, কৌস্তব বাগচি, অর্জুন সিংকে দিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ শানানোর চেষ্টা করেছেন। আমরা সবাই জানি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক একেবারেই ভালো না, যদিও এই শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষই নিয়ে গেছিলেন বিজেপিতে। বিধানসভায় ডেকে দুধ কলা খাওয়ানোর চেষ্টা হয়েছিল, দিলীপ ঘোষকে খাইয়েছিলেন শুভেন্দু অধিকারী, দুধ কলা দিয়ে খাইয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও ফোঁস করা বন্ধ করেননি দিলীপ ঘোষ। এটা তার স্বভাবজাত। প্রশ্ন হচ্ছে বিজেপিতে কার প্রভাব বেশি, কে বেশি স্ট্রং ম্যান? এই প্রশ্নই কিন্তু আমজনতার মধ্যে এখন ঘোরাফেরা করার চেষ্টা হচ্ছে, মানে আমজনতার মধ্যে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। দিলীপ ঘোষ আরএসএস এর বাই প্রোডাক্ট। 42 বছর তিনি রাজনীতির সঙ্গে এবং রাজনীতির বাইরে আছেন। দীর্ঘদিন ধরে তিনি আন্দামানে আরএসএস এর সংগঠন করেছেন, আর দিলীপ ঘোষের মাধ্যমে আরএসএস এ রাজ্যের যাবতীয় খোঁজ খবর রাখেন। যদি দিলীপ ঘোষকে আবার বিজেপির রাজ্য সভাপতি করা হয় তাহলে অবাক হওয়ার কিছু হবে না, কারণ আরএসএস নেতারা এখনো মনে করেন দিলীপ ঘোষের জামানায় এ রাজ্যে আরএসএস এবং বিজেপি সবচেয়ে বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাতে তো বটেই। মাস 3 আগে আরএসএস এ রাজ্য নিয়ে একটা সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে 86 বছরে, অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত বাংলায় আরএসএস এর শাখা ছিল 530টা মাত্র। বাম জামানায় সেটা কমতে 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 প্রায় 200-র কাছাকাছি এসে ঠেকে যায়। আবার বলছি, স্বাধীনতার ঠিক আগে থেকে শুরু করে 2011 সালে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে পর্যন্ত আরএসএস এর শাখা সংগঠন ছিল 530টা। বাম জামানা অর্থাৎ বামেদের 34 বছরে এই 530টা কমতে কমতে 200-র কাছাকাছি এসে ঠেকে যায়। আর 2011 সাল থেকে 2025 সাল, এই 14 বছরে আরএসএস এর শাখা সংগঠন বাংলায় বেড়েছে 2500-র বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আরএসএস মাথায় তুলে নাচবেই, এটাই স্বাভাবিক। আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে আরএসএস এর সঙ্গে নিবিড় সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় রেখে চলেন দিলীপ ঘোষের মাধ্যমে। কারণ দিলীপ ঘোষ হচ্ছে এমন একটা নেতা, এমন একজন নেতা যার সঙ্গে এ রাজ্যের সমস্ত বিরোধী এবং শাসক দলের নেতাদের
দারুণ ব্যক্তিগত সম্পর্ক। দিলীপ ঘোষ এটাই মেনটেন করে, শুভেন্দু অধিকারী কিন্তু নয়। নিয়মিত নাগপুরের সঙ্গে দিলীপ ঘোষের যোগাযোগ আছে, নিয়মিত মোহন ভাগবতের সঙ্গে দিলীপ ঘোষের যোগাযোগ আছে। আর সেই যোগাযোগের মাধ্যমে যখন কোনো মেসেজ পাঠানোর দরকার হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা দিলীপ ঘোষের মাধ্যমেই সেটা পাঠান। যতই লাফালাফি করুন না কেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে এই মুহূর্তে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়ার কোনো হিম্মত শুভেন্দু অধিকারীদের বা অর্জুন সিংদের নেই। বিজেপিতে এখন দুটো পথ, একটা হচ্ছে তৃণমূলপন্থী বিজেপি, আর একটা হচ্ছে বিজেপি পন্থী বিজেপি। ঠিক তৃণমূল কংগ্রেসে যেমন দুটো তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে লাল তৃণমূল কংগ্রেস, আর একটা হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস। লাল তৃণমূল কংগ্রেস হচ্ছে যারা 2011 সালে ক্ষমতায় পরিবর্তনের পর লাল থেকে তৃণমূল কংগ্রেস এসছে, তাদের বলা হয় লাল তৃণমূল কংগ্রেস। আপনারা যাবেন বীরভূমে, বর্ধমানে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, কোচবিহারে, বহু তৃণমূল কংগ্রেস নেতা বলবে আমরা হলাম লাল তৃণমূল, অর্থাৎ লাল থেকে সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে। বিজেপিতেও তাই। অর্জুন সিং, সজল ঘোষরা শুভেন্দু অধিকারীর দিকে, এরা হচ্ছে তৃণমূলপন্থী বিজেপি। এই মুহূর্তে যা সমীকরণ, দিল্লির যে সমীকরণ, তাতে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে দিল্লি কখনোই রাজ্য বিজেপি সভাপতি করবে না। প্রয়োজনে সুকান্ত মজুমদারকে আবার রেখে দিতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীকে করবে না। কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে কেবলমাত্র সংগঠনের কাজে মনোনিবেশ করার জন্য বলা হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সেই কাজটাও সঠিকভাবে করে উঠতে পারেননি। গত পরশু দিলীপ ঘোষ যা বলেছেন যে আমি যখন বিজেপির সভাপতি ছিলাম তখন বুথ স্তরে যে সংগঠন ছিল, আমার সময়ে যা ভোট ছিল, কেন সেই ভোট এসে কমলো। অর্থাৎ তিনি সরাসরি আঙুল তুলেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু অধিকারীও জানেন যে রাজনৈতিক সমীকরণ এমন দিকে যাচ্ছে যে নন্দীগ্রাম তাকে হাতে রাখতেই হবে। যদি নন্দীগ্রাম থেকে তিনি পরাজিত হন, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় শেষের দিকে, ঠিক যেমনটি হয়েছিল তার বাবা শিশির অধিকারীর ক্ষেত্রে। পরে অবশ্য শিশির অধিকারী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তাই আবার তিনি বেঁচে উঠেছিলেন। শুভেন্দু অধিকারীর এখন একমাত্র পথ হচ্ছে, যদি বিজেপি আর তাকে গুরুত্ব না দেয়, অর্থাৎ তিনি যদি গুরুত্বহীন হয়ে যান, তাহলে একমাত্র তার পথ হচ্ছে কংগ্রেসে ফেরা। কারণ তার অরিজিন হচ্ছে কংগ্রেসে। কংগ্রেসে ফিরলে কি হবে, কতটা তিনি কংগ্রেসে ফিরবেন, সেটা 2026 সালে নির্বাচনই তাকে বলে দেবে। কিন্তু নন্দীগ্রাম থেকে জিততে গেলে শুভেন্দু অধিকারীর একমাত্র পথ হচ্ছে নন্দীগ্রাম 2-এর হিন্দু ভোটকে একচেটিয়া পাওয়া, ঠিক যেটা 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল। কারণ নন্দীগ্রাম 1-এর একটা মুসলিম ভোট এবং হিন্দু ভোটের একাংশ মীনাক্ষী মুখোপাধ্যায় পেয়েছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই 1,500 থেকে 1800 ভোটে পরাজিত হয়েছিলেন। যদি এবারও নন্দীগ্রামে লড়াই করে শুভেন্দু অধিকারী, তাহলে বিরোধীদের পক্ষ থেকে কে নির্বাচনে লড়াই করবেন
তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে জিততেই হবে। আর যদি বিজেপি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে আর বিজেপি বিরোধী দল হয়, তাহলে শুভেন্দু অধিকারী আবার বিরোধী দলনেতা হবে। এই আশায় শুভেন্দু অধিকারী ওই হিন্দুত্ব, সনাতনী এইসব কথাবার্তা বলে বাজার গরম করার চেষ্টা করছেন, যেটা দিলীপ ঘোষ বলেন না। দিলীপ ঘোষ আরএসএস এর নেতা, তিনি জানেন সংগঠন কিভাবে বাড়াতে হয়। এ রাজ্যে 1,15,000 বুথের মধ্যে মাত্র 30,000 বুথে আরএসএস এবং বিজেপিকে দেখা যাবে। বাকি বুথগুলোতে এখনো পর্যন্ত আরএসএস এবং বিজেপি কোনো সংগঠন করতে পারেনি, যেটা দিলীপ ঘোষের সময় ছিল না। দিলীপ ঘোষ একটা দুটো হলেও ওই বুথগুলো থেকে মানুষকে বের করতে পারতেন, কারণ পুরানো বিজেপির লোকেরাই ছিলেন তার সঙ্গী। পুরানো বিজেপির লোকেরা কিন্তু তৃণমূলপন্থী বিজেপির সঙ্গে নেই। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা অমিত শাহ খুব ভালোভাবেই বোঝেন। সেজন্যই এ রাজ্যে আরএসএস কে নামানো হয়েছে যে তোমরা যতটা পারো ততটাই সংগঠন বাড়াও আর বিজেপির ভোট বাড়াও। সম্প্রতি বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো এক রিপোর্ট প্রকাশ করেছে, বিভিন্ন বিদেশি চ্যানেল। তারা বিহার নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে, বাংলা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে এবার অক্টোবর নভেম্বরে যদি বিহারে ভোট হয়, তাহলে বিহার বিধানসভায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআইএম এর জোট ক্ষমতায় আসবে। 243টা আসনের মধ্যে 160-এর বেশি পেতে পারে হচ্ছে এই জোট। আবার বলছি, 243টা আসনের মধ্যে 160-এর বেশি পেতে পারে হচ্ছে এই জোট। আর বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে 2026 সালের নির্বাচন বিজেপির কাছে হবে দিবা স্বপ্ন, তারা ক্ষমতায় আসতে পারবেন না। যতই বিজেপি এবং আরএসএস চেষ্টা করুক না কেন দক্ষিণবঙ্গে সংগঠন বাড়ানোর, বিজেপি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা আরএসএস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের মতুয়া ভোটকে ধরতে। বিজেপি জানে এই মতুয়া ভোটের একটা বড় অংশ হচ্ছে ওদেশীয় বাংলাদেশি। এই যে চ্যানেলগুলোর কথা আমি বলছি, নাম বলছি না, কিন্তু এই বিদেশি চ্যানেলগুলো বলছে যে শুধুমাত্র হিন্দুত্বের ধ্বজা তুলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে কিছুটা হলেও সেকুলার মনোভাব নিতে হবে, যেটা শুভেন্দু অধিকারীদের নেই। সম্প্রতি দেখবেন ঠিক সেজন্যই যেদিন পহেলগাঁওয়ের এই ঘটনা ঘটে, ঠিক সেদিন রাতের বেলা, ঠিক তার পরদিন রাতের বেলা আলিপুরে পাকিস্তানের পতাকাকে ফেলে পা দিয়ে মারিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তার পরদিন দিলীপ ঘোষ বলেছিলেন, যতই শত্রু হোক না কেন কোন দেশের জাতীয় পতাকা পা দিয়ে মারানো আমি পছন্দ করি না। উত্তরবঙ্গেও যখন এই একই ঘটনা ঘটেছিল, দিলীপ ঘোষ তার প্রোটেস্ট করেছিলেন। এই কথা বলাটার অর্থ হচ্ছে, কারণ দিলীপ ঘোষ জানেন যে বাংলায় হিন্দুদের একটা বড় অংশ ধর্মনিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন। সেই ভোটটা যতক্ষণ না পর্যন্ত বিজেপি কেটার করতে পারছে, অর্থাৎ বিজেপির দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ঠিক সেজন্যই দিলীপ ঘোষকে কিন্তু ভিতরে ভিতরে সংগঠন তৈরির নির্দেশ দিয়েছে আরএসএস নেতা মোহন ভাগবত। আর এজন্যই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভায়া অরূপ বিশ্বাস একটা
সম্পর্ক রেখে চলেন। তিনি জানেন এ রাজ্যে আরএসএস কে যদি বাড়তে দেয়া হয়, বাড়তে পারে, তাহলে আগামী 5 বছরে না হোক আগামী 10 বছরে, আগামী 15 বছরে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারী কিন্তু চান ধরতক্তা মার্কের মতো এখনই ক্ষমতায় আসতে। নমস্কার, ভালো থাকবেন।